প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে সবাইকে স্বাগত। আজকে আমরা গণিতের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি থেকে লাভ ক্ষতি এবং এ সংক্রান্ত অনুশীলনী সমস্যা নিয়ে আলোচনা করব। এসো তাহলে শুরুতেই দেখে নিই আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো। আজকের পাঠ শেষে আমরা লাভ ক্ষতি কি তা ব্যাখ্যা করতে পারবো, লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবো ও মুদ্রা বিনিময় সংক্রান্ত দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করতে পারবো। সপ্তম শ্রেণীর ছাত্রী পুবালি খুব ভালো পুতুল বানাতে পারে। প্রতি বছর সে নিজের হাতে পুতুল বানিয়ে তার বান্ধবীদের জন্মদিনে উপহার দেয়। তার তৈরি পুতুলগুলো খুব সুন্দর হয় আর সবাই খুব প্রশংসাও করে। তাই এবছর সে ঠিক করেছে তার বানানো কিছু পুতুল সে বিক্রি করবে। পুবালি সপ্তম শ্রেণীর ছাত্রী, তাই সে লাভ ক্ষতির সমস্যার সমাধান করতে শিখেছে। পুবালির খুব ইচ্ছা যে সে পুতুল বিক্রির লাভের টাকায় পরিবারের সবাইকে নিয়ে বাইরে খেতে যাবে। এই ভাবনা নিয়ে সে অঙ্ক কষতে বসলো। প্রথমেই সে হিসেব করে দেখল যে তার পরিবারের 4 জনের বাইরে খাওয়ার জন্য মোট 600 টাকা প্রয়োজন। অর্থাৎ পুতুল বিক্রি করে 600 টাকা লাভ করলে সে সবাইকে নিয়ে বাইরে খেতে যেতে পারবে। এবার সে তার পুতুল বানানোর খরচ হিসেব করে দেখল। সে দেখল প্রতিটি পুতুল বানানোর জন্য, অর্থাৎ একটি পুতুল বানাতে তার খরচ হচ্ছে 20 টাকা। তাহলে প্রতিটি পুতুল বানাতে তার খরচ হচ্ছে 20 টাকা। পুবালি হিসাব করে দেখল যে সে যদি প্রতিটি পুতুল 10 টাকা লাভে বিক্রি করতে পারে, তাহলে 4 জনকে নিয়ে বাইরে খাওয়ার জন্য যে খরচ অর্থাৎ 600 টাকা তা উঠতে তাকে মোট 60টি পুতুল বিক্রি করতে হবে। অর্থাৎ 600 টাকা লাভ করার জন্য তাকে 10 টাকা লাভে 60টি পুতুল বিক্রি করতে হবে। কারণ প্রতিটি পুতুলে যদি 10 টাকা লাভ হয় তাহলে 60টি পুতুলে লাভ হবে মোট 600 টাকা। এখন দেখো, পুবালির পুতুল বানাতে খরচ হয়েছিল 20 টাকা, আর তাকে প্রতিটি পুতুলের ওপর লাভ করতে হবে 10 টাকা করে। সুতরাং সে প্রতিটি পুতুলের দাম নির্ধারণ করলো। প্রতিটি পুতুলের দাম নির্ধারণ করলো সে। তার খরচ 20 টাকা আর তার লাভ 10 টাকা। অর্থাৎ পুবালির প্রতিটি পুতুলের দাম রাখতে হবে মোট 30 টাকা। তাহলে পুবালি প্রতিটি পুতুলের দাম 30 টাকা ধার্য করলো আর সে মোট 60টি পুতুল বিক্রি করার লক্ষ্যমাত্রা রাখলো। আমাদের দৈনন্দিন জীবনে অনেকখানি জায়গা জুড়ে রয়েছে অর্থের লেনদেন, যার সাথে এই লাভ ক্ষতির হিসাব জড়িত। এই লাভ ক্ষতি সম্পর্কে তাই আমাদের পরিষ্কার ধারণা থাকা উচিত। আমাদের দৈনন্দিন জীবনে লাভ ক্ষতির ধারণা একটি গুরুত্বপূর্ণ অংশ। কেবলমাত্র ব্যবসায়ীদের জন্য নয়, যে কোনো সাধারণ মানুষের জন্য লাভ ক্ষতির ধারণাটি বোঝা খুব জরুরি। লাভ ক্ষতির ধারণা বুঝতে হলে আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কেও জানতে হবে। কোনো বস্তু বা পরিষেবা তৈরি করতে যে খরচ হয় তাকে বলা হয় উৎপাদন খরচ। যেমন পুবালির প্রতিটি পুতুল তৈরি করতে খরচ হয়েছিল 20 টাকা, তাহলে 20 টাকা হলো পুবালির উৎপাদন খরচ। আবার কিছু ক্ষেত্রে কোনো বস্তু অন্য কারো কাছ থেকে কিনে বিক্রি করা হয়। যেমন সবজি বিক্রেতারা সবজির আড়ত থেকে সবজি কিনে আমাদের কাছে বিক্রি করেন। এই সবজি বিক্রেতা যে দামে আড়ত থেকে সবজি কিনেন তাকে বলা হয় ক্রয় মূল্য। অর্থাৎ কোনো বস্তু বা পরিষেবা ক্রয় করতে যে খরচ হয় তাকে বলা হয় ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কি? কোনো বস্তু বা পরিষেবা বিক্রয় করার সময় যে দাম নেওয়া হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য। এখন আমরা জানবো লাভ ক্ষতি সম্পর্কে। যদি ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য বিক্রয় মূল্য থেকে কম হয় তাহলে তাকে লাভ বলা হয়। অর্থাৎ যে দামে কোনো কিছু কেনা হবে বা উৎপাদন করা হবে তার থেকে বেশি দামে যদি বিক্রি করা হয় তাহলে তাকে বলা হয় লাভ। আবার যদি ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে তাকে ক্ষতি বলা হয়। অর্থাৎ কোনো কিছুর ক্রয় মূল্য বা উৎপাদন খরচ যত তা যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে তাকে ক্ষতি বলা হয়। এখন দেখো, লাভের ক্ষেত্রে লাভ সমান হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। অর্থাৎ কোনো কিছুর লাভ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে পারি। আবার যদি আমরা জানি কোনো বস্তু বিক্রয় করে লাভ হয়েছে তাহলে তার বিক্রয় মূল্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। আবার যদি এমন হয় যে আমরা জানি কোনো বস্তুর বিক্রয় মূল্য কত, আবার আমরা এটাও জানি সেই বস্তুর উপরে কত টাকা লাভ করা হয়েছে, কিন্তু আমরা ক্রয় মূল্য জানি না, সেক্ষেত্রে ক্রয় মূল্য নির্ণয় করতে হলে আমাদের বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করতে হবে।
তাহলে আরেকবার বলছি, দেখো, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ, এবং ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ। আবার দেখো, যদি ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে তাকে ক্ষতি বলা হয়। আমরা একটু আগেই দেখেছি। ক্ষতির ক্ষেত্রে ক্ষতি কিভাবে হিসাব করা হয়? দেখো, যেহেতু এখানে ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি, এ কারণে ক্ষতি হিসাব করার ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হয়। আবার ক্ষতির ক্ষেত্রে যদি আমরা বিক্রয় মূল্য জানি এবং কত টাকা ক্ষতি হয়েছে সেটা জানি, কিন্তু ক্রয় মূল্য না জানি, সেক্ষেত্রে ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করব? ক্রয় মূল্য নির্ণয় করতে হলে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করতে হয়। আবার যদি আমরা বিক্রয় মূল্য নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য থেকে ক্ষতি বিয়োগ করতে হয়। অনুশীলনীর ৫ নম্বর সমস্যাটি দেখো। এখানে কি বলা হয়েছে? প্রতিটি চকলেট ৮ টাকা হিসেবে ক্রয় করে ৮.৫০ টাকা হিসেবে বিক্রয় করে ২৫ টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? এখানে ক্রয় মূল্য কত তা আমরা জানি, ৮ টাকা হলো ক্রয় মূল্য। আবার বিক্রয় মূল্য কত সেটাও আমরা জানি, ৮.৫০ টাকা হলো বিক্রয় মূল্য। কত টাকা লাভ হয়েছে আমরা সেটাও জানি, লাভ হয়েছে ২৫ টাকা। আমাদের নির্ণয় করতে হবে মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল। চলো তাহলে দেখি কিভাবে হিসাব করা যায়। প্রথমে দেখো, একটি চকলেটের ক্রয় মূল্য কত সেটা আমরা জানি, একটি চকলেটের বিক্রয় মূল্য কত সেটা আমরা জানি। আবার আমরা জানি মোট কত টাকা লাভ হয়েছে। তাহলে প্রথমে আমরা একটি চকলেটে কত টাকা লাভ হয় সেটা নির্ণয় করতে পারি। তাহলে দেখো, প্রথমে আমরা লিখতে পারি একটি চকলেটের ক্রয় মূল্য এখানে দেওয়া আছে, একটি চকলেটের ক্রয় মূল্য হলো ৮ টাকা। আবার একটি চকলেটের বিক্রয় মূল্য একটি চকলেটের বিক্রয় মূল্য হলো ৮.৫০ টাকা। সুতরাং একটি চকলেটের লাভ হবে দেখো, লাভ কিভাবে নির্ণয় করতে হয়? লাভের ক্ষেত্রে যেহেতু বিক্রয় মূল্য বেশি থাকে তাই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। তাহলে ৮.৫০ থেকে আমরা ৮ বিয়োগ করি। সুতরাং একটি চকলেটের লাভ হয় 0.50 টাকা। দেখো, এটি হলো একটি চকলেটের লাভ। একটি চকলেটের লাভ হচ্ছে 0.50 টাকা, আর এভাবে প্রতিটি চকলেটের উপরে 0.50 টাকা লাভ করে মোট 25 টাকা লাভ করা হয়েছে। তাহলে দেখো, প্রতিটি চকলেটে যদি 0.50 টাকা করে লাভ হয় তাহলে কতটি চকলেট বিক্রয় করলে 25 টাকা লাভ হবে তা আমরা নির্ণয় করতে পারবো। চলো তাহলে ঐকিক নিয়মের সাহায্যে নির্ণয় করি। দেখো, এখানে লিখতে পারি 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে। সুতরাং 1 টাকা লাভ হবে দেখো, 1 টাকা লাভ হবে 1 ভাগ 0.50টি চকলেটে। সুতরাং 25 টাকা লাভ হবে, যেহেতু এখানে প্রশ্নে বলা আছে মোট লাভ হলো 25 টাকা, তাহলে 25 টাকা লাভ হয় 1 গুণ 25 ভাগ 0.50। এতটি চকলেটে 25 টাকা লাভ হয়। দেখো, এখন আমরা একে এভাবে হিসাব করতে পারি, 1 গুণ 25 আর 0.50কে আমরা লিখতে পারি 50 ভাগ 100 হিসেবে। সুতরাং একে আমরা লিখতে পারি 100 গুণ 25 ভাগ 50।
তাহলে দেখো একে হিসাব করলে আমরা পাবো 50টি চকলেটে। সুতরাং 25 টাকা লাভ হয় 50টি চকলেটে। তার মানে এখানে মোট 50টি চকলেট ক্রয় করা হয়েছিল। সুতরাং আমরা লিখতে পারি মোট 50টি চকলেট ক্রয় করা হয়েছে। তাহলে আমাদের উত্তর হলো 50টি চকলেট। এবার অনুশীলনীর 8 নম্বর সমস্যাটি দেখো। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো প্রশ্নটি একটু ভালো মতো বোঝা দরকার। এখানে কাপড়ের পরিমাণ আমরা জানি, কিন্তু ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য আমরা জানি না। বলা হয়েছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করতে হবে সেই একই মূল্যে 20 মিটার কাপড় অর্থাৎ তার চেয়েও কম পরিমাণ কাপড় বিক্রয় করতে হবে। যদি তাই করা হয় তাহলে এতে শতকরা কত লাভ বা ক্ষতি হতে পারে তা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো যেহেতু আমরা কাপড়ের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য জানি না, তাহলে আমরা ধরে নিতে পারি, মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য মিটার কাপড়ের ক্রয় মূল্য হলো ক টাকা আমরা ধরে নিচ্ছি। তাহলে এই একই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করা হয়। সুতরাং আমরা বলতে পারি 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হলো মিটার কাপড়ের বিক্রয় মূল্য সমান হলো ক টাকা। কারণ যে টাকায় 25 মিটার কাপড় কেনা হয়েছে সেই একই টাকায় 20 মিটার কাপড় বিক্রয় করা হয়েছে। তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হলো ক টাকা। এখন এ থেকে আমরা ঐকিক নিয়মের সাহায্যে 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য নির্ণয় করতে পারব। সুতরাং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হলো ক ভাগ 20 টাকা। সুতরাং 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হলো ক গুণ 25 ভাগ 20, বা একে আমরা এভাবে হিসাব করতে পারি। দেখো 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 20 কে ভাগ করলে হবে 4, 25 কে ভাগ করলে হবে 5। সুতরাং আমরা লিখতে পারি 5 ক ভাগ 4। তাহলে এই 5 ক ভাগ 4 হলো 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। এখন দেখো 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য হলো ক টাকা, আর 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হলো 5 ক ভাগ 4 টাকা। দেখো একে আমরা এভাবেও চিন্তা করতে পারি, 4 ভাগের 5 গুণ ক। তাহলে এই 4 ভাগের 5 গুণ ক টাকা হলো 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। 4 ভাগের 5 যেহেতু একটি অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এটি 1 এর থেকে বড়। তাহলে দেখো 1 এর থেকে বড় কোনো সংখ্যা ক এর সাথে গুণ করা হচ্ছে, সুতরাং এই গুণফল ক থেকে অবশ্যই বড় হবে। আর এটি যদি ক থেকে বড় হয় তার মানে হলো বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি। তার মানে আমরা বলতে পারি এখানে লাভ হয়েছে। অর্থাৎ একে আমরা এভাবে বলতে পারি, যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি, সুতরাং এখানে লাভ হয়েছে।
তাহলে কত টাকা লাভ হয়েছে আমরা সেটাও নির্ণয় করতে পারি। সুতরাং আমরা লিখতে পারি লাভ হলো, সুতরাং 5ক/4 থেকে আমাদের ক বিয়োগ করতে হবে। সুতরাং 4 5ক বিয়োগ 4ক অর্থাৎ ক ভাগ 4 টাকা, এটা হলো লাভ। এখন দেখো আমাদের শতকরায় লাভ বা ক্ষতি হিসাব করতে হবে। এখন আমরা জানি যে লাভ হয়েছে, এখন এই লাভকে আমাদের শতকরায় হিসাব করতে হবে, অর্থাৎ 100 টাকায় কত টাকা লাভ হয় সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি ক টাকায় লাভ হয়, ক টাকায় লাভ হয় ক/4 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হবে ক/4 গুণ ক টাকা। সুতরাং 100 টাকায় লাভ হবে ক গুণ 100 ভাগ 4 গুণ ক। দেখো ক দিয়ে ক কে ভাগ করতে পারি, আবার 4 দিয়ে 100 কে ভাগ করলে এখানে থাকবে 25। সুতরাং 100 টাকায় লাভ হয় 25 টাকা। তাহলে দেখো 100 টাকায় লাভ হয় 25 টাকা। 100 টাকায় যত টাকা লাভ হয় সেটাই হলো শতকরা লাভ। সুতরাং আমরা বলতে পারি শতকরা লাভ হলো 25 টাকা। সুতরাং আমরা একে লিখতে পারি লাভ হলো শতকরা 25। তাহলে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা 25 টাকা লাভ হবে। এবার 14 নম্বর প্রশ্নটি দেখো, এখানে কি বলা হয়েছে, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.63 রুপি হয়, তবে ভারতীয় 3000 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে তা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে বলেই দেওয়া আছে ভারতীয় 0.63 রুপি সমান হলো ভারতীয় 0.63 রুপি সমান হলো বাংলাদেশি 1 টাকা। সুতরাং আমরা বলতে পারি ভারতীয় 1 রুপি সমান হবে, ভারতীয় 1 রুপি সমান হলো বাংলাদেশি টাকায় কত টাকা হবে, এখানে লিখি বাংলাদেশি 1 ভাগ 0.63 টাকা। এখন দেখো আমাদের দেখতে হবে ভারতীয় 3000 রুপি বাংলাদেশি টাকায় কত টাকা। সুতরাং ভারতীয় 3000 রুপি সমান হলো বাংলাদেশি 1 গুণ 3000 ভাগ 0.63, বা একে আমরা এভাবে লিখতে পারি 1 গুণ 3000 ভাগ 63 ভাগ 100, বা একে এখন আমরা এভাবে লিখতে পারি 100 গুণ 3000 ভাগ 63। একে হিসাব করলে আমরা পাবো 4761.90 টাকা। সুতরাং ভারতীয় 3000 রুপি সমান হলো বাংলাদেশি 4761.90 টাকা।
তাহলে আমাদের আজকের পাঠ এ পর্যন্তই। চলো দেখিনি আজকের পাঠে আমরা কি কি শিখলাম। আজকের পাঠে আমরা লাভ ক্ষতি কি তা জেনেছি, লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যার সমাধান করেছি ও মুদ্রা বিনিময় সংক্রান্ত দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে শিখেছি। এবার চলো দেখি তোমাদের বাড়ির কাজ কি কি থাকবে। তোমাদের বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও। প্রথমে, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত তা নির্ণয় করতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো, একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে তা নির্ণয় করতে হবে। তোমাদের গণিত খাতায় বাড়ির কাজগুলো করবে। মনে রেখো, বাড়ির কাজের নম্বর তোমাদের ধারাবাহিক মূল্যায়নের নম্বরের সাথে যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে। আমি আসমাউল হোসনা মিম। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 3। এই অধ্যায় পাঠ শিরোনাম কি? বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। এই অধ্যায়ের পাঠ 4 এবং 5 সম্পর্কে আজকে আমরা জানব। চলো প্রথমে জেনে নেই যে এই পাঠ শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো। এই পাঠ শেষে আমরা বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন সম্পর্কে জানতে পারব। সেই সাথে আমরা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বিকাশের যে ধারা সেই সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। এই অধ্যায়ে আগে যে ক্লাস হয়েছে সেই ক্লাসে আমরা কি কি শিখেছিলাম সেটা কি আমাদের মনে আছে? চলো আমরা একবার দেখে নেই যে এই অধ্যায়ে আগের ক্লাসে আমরা কি কি বিষয় জেনেছিলাম। আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে সংস্কৃতি এবং সাংস্কৃতিক পরিবর্তন বলতে কি বোঝায়। আমরা জেনেছিলাম সাংস্কৃতিক পরিবর্তনের সাথে উন্নয়নের ধারণা কিভাবে যুক্ত। আমরা জেনেছিলাম সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্য সম্পর্কে এবং সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কেও কিন্তু আমরা আগের ক্লাসে জেনেছিলাম। চলো তাহলে শুরু করি আমাদের আজকের মূল পাঠ। পাঠ 4, বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। আমরা বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন হচ্ছে সেই সম্পর্কে আমরা এখন জানতে পারব। বর্তমানে বাংলাদেশের জীবন ধারণ প্রণালী, এক কথায় সংস্কৃতিতে কিন্তু অনেক পরিবর্তন এসেছে, তাই না? এই যে এই পরিবর্তনটাকে বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন। অর্থাৎ আমাদের আগে সংস্কৃতি যেরকম ছিল সেখান থেকে যেহেতু আমরা রূপান্তরিত হচ্ছি বা পরিবর্তিত হচ্ছি, অথবা আমাদের সংস্কৃতির রূপ যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে সাংস্কৃতিক পরিবর্তন বলে। এটা সম্পর্কে আমরা আগেই জেনেছি, তাই না? আমরা আমাদের দেশের সংস্কৃতিতে পাশ্চাত্যের প্রভাব অনেক বেশি লক্ষ্য করি, তাই না? এছাড়াও ধর্মীয়, সাংস্কৃতিক এবং লোক সংস্কৃতির প্রভাবও কিন্তু একদম কম যে সেটা না, মানে একেবারেই কম না, এগুলোর প্রভাবও আছে। তবে বিশেষ করে আমাদের পোশাক, খাদ্যদ্রব্য, তারপরে শিক্ষা পদ্ধতি, চিকিৎসা, সঙ্গীত, কলা, ফ্যাশন প্রভৃতিতেই আমরা পাশ্চাত্যকে অনুকরণ করার বা পাশ্চাত্যের প্রভাব, পাশ্চাত্যের সংস্কৃতির প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। এটা আমাদের সংস্কৃতির সাথে এমন ভাবে মিশে গেছে যে এটা থেকে আলাদা হওয়া সম্ভব না, তাই না? এটাও আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গিয়েছে, এটা থেকে পৃথক করা সম্ভব না। বাংলাদেশের গ্রামীণ জীবন তো বটেই, শহরে জীবনে যদি থেকে তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে বিভিন্ন লোক উৎসব, বর্ষবরণ, মেলা, এছাড়া বিভিন্ন লোক সামগ্রীর যে আধিক্য বা সম্ভার, এগুলো দেখে তোমরা কিন্তু এই পরিবর্তনটা সহজেই আমাদের চোখে পড়ছে, তাই না? এই পরিবর্তনটা তোমরা বুঝতে পারছো যে সাংস্কৃতিক যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা স্পষ্টই আমাদের চোখে পড়ছে। বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশের যে নিজস্ব সংস্কৃতি ছিল সেটার মধ্যেও কিন্তু আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। এই যে বিশ্বায়ন হচ্ছে, বিশ্বায়নের ফলে কি পরিবর্তন হচ্ছে একদম সহজেই হঠাৎ করে একদম প্রথমেই আমাদের মনে যেটা আসে সেটা কি বলতো? দেখো, বিনোদনের ক্ষেত্রে আগে মানুষ বিনোদনের জন্য আমাদের দেশের সংস্কৃতিতে কিসের উপর নির্ভর করতো? বিভিন্ন যাত্রা, পালাগান এগুলোর আয়োজন করা হতো গ্রামে, বিভিন্ন সার্কাস, গ্রাম্য মেলা, এইসব থেকে মানুষজন, জারি গান, তারপরে যাত্রাপালা, এগুলো থেকে মানুষজন তাদের বিনোদন খুঁজে নিত। আর এখন কি বলতো? এখন কিসে থেকে আমরা বিনোদন খুঁজে পাই? সবচেয়ে আগে, সবচেয়ে তাড়াতাড়ি বিনোদনের কথা মনে হলে আমরা কি করি? ফোন খুলে ফেসবুক দেখি, টুইটার দেখি, বিশ্বের বিভিন্ন জায়গাতে কি কি ঘটছে সেগুলো থেকে আমরা বিনোদন খুঁজে নেই, বিভিন্ন মিডিয়া থেকে আমরা বিনোদন খুঁজে নিচ্ছি, তাই না? তো এটা কি পরিবর্তন না? এটা একটা সাংস্কৃতিক পরিবর্তন, যেটা বিনোদনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। তারপর বিজ্ঞান ও প্রযুক্তির উপরে কিন্তু এই সাংস্কৃতিক পরিবর্তনটা কি হয়?
এই বিজ্ঞান ও প্রযুক্তির যত দ্রুত পরিবর্তন হবে সাংস্কৃতিক পরিবর্তনও তত ত্বরান্বিত হবে। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির যত দ্রুত প্রসার ঘটবে সাংস্কৃতিক পরিবর্তনের ধারাও তত দ্রুত ত্বরান্বিত হবে। তো বস্তুগত এবং অবস্তুগত দুই ধরনের সংস্কৃতির কথা আমরা জেনেছি না আগে, যে বস্তুগত সংস্কৃতিও আছে, অবস্তুগত সংস্কৃতি আছে। বাংলাদেশে এই দুই ধরনের সংস্কৃতিতেই পরিবর্তন ঘটছে। তবে যত সহজে আমরা বস্তুগত সংস্কৃতিকে আমরা মেনে নিচ্ছি বা ধারণ করছি, বা এটাকে আমরা বলতে পারি যে যত সহজে আমাদের বস্তুগত পরিবর্তন ঘটছে, বস্তুগত সংস্কৃতির পরিবর্তন ঘটছে, আমাদের অবস্তুগত সংস্কৃতির পরিবর্তন কিন্তু সেরকম ভাবে ঘটছে না। এটা সম্ভাবনা, তাই না? যেমন ধরো আমরা কি বলেছিলাম এর আগে, যে টিভি, ফ্রিজ, তারপর ফোন, এগুলো বিদেশের যে কোনো জিনিস ব্যবহার করা যত সহজ, যত সহজে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি, সেরকম কি আমরা অন্য দেশের ভাষা কিংবা অন্য দেশের সংস্কৃতি, অন্য দেশের মূল্যবোধকে নিতে পারি? অন্য দেশের বিনোদন সবই কিন্তু আলাদা। তাহলে আমরা কি দেখছি যে বস্তুগত এবং অবস্তুগত দুই ধরনের সংস্কৃতির মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। বস্তুগতকে আমরা যত সহজে নিচ্ছি, আমরা কিন্তু অবস্তুগত সংস্কৃতির পরিবর্তনটা অত সহজে আমাদের হচ্ছে না। তারপরে বাংলাদেশের পরিবার ব্যবস্থা, বাংলাদেশের পরিবার ব্যবস্থায় কিন্তু অনেক পরিবর্তন এসেছে, তাই না? আগে কি ছিল? আগে আমাদের দেশের অধিকাংশ মানুষ বাস করতে হচ্ছে গ্রামে, অর্থাৎ গ্রাম ভিত্তিক পরিবার ছিল, তাই না? কিন্তু এখন সেটা বেশিরভাগ হয়ে গেছে শহর কেন্দ্রিক, বা শহর কেন্দ্রিকতা থেকে মানুষ ঝুঁকছে বেশি। তারপরে আগে কি ছিল? আগে ছিল হচ্ছে পরিবারে যেটা ছিল সেটা হচ্ছে যৌথ পরিবার, তাই না? এখন যৌথ পরিবার থেকে এটা একক পরিবারের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরে ধরো পরিবারের কর্তৃত্বর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? আগে পুরুষতান্ত্রিক বেশি ছিল, এখন কিন্তু মাতৃতান্ত্রিক পরিবারের ধারণা আমরা দেখতে পাই, তাই না? মা যেহেতু ইনকাম করছে, মা অনেক পরিবারের উপরে তার প্রভাব রয়েছে, সে অর্থ উপার্জন করছে। অর্থাৎ পরিবারের সমস্ত কাজে বাবার পাশাপাশি মায়েরও অংশগ্রহণের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এটাকে কি বলা হয় বলতো? এক্ষেত্রে আমরা বলতে পারি যে নারীর ক্ষমতায়ন বা নারীর অর্থনীতিতে অংশগ্রহণ। নারীর অর্থনীতিতে অংশগ্রহণের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই না? বাংলাদেশে আগের তুলনায় এখন নারীরা অনেক বেশি অর্থনীতিতে অংশগ্রহণ করছে। নারীর সম অধিকার, তারপরে ধরো নারীর ক্ষমতায়ন, পুরুষের পাশাপাশি নারীরা এখন একই জায়গায় কাজ করছে, তাই না? তাহলে কি হচ্ছে? যে নারী পুরুষের যে সম্পর্কের যে চিরায়ত একটা ধরন ছিল, সেটার মধ্যে পরিবর্তন আসছে। খুব স্বাভাবিক না? যে আগে কি হতো, পুরুষ পরিবারে একজন যে নাকি অর্থ বা টাকা পয়সা ইনকাম করতো, পরিবারের ব্যয়ভার তার উপরে ছিল। এখন সেটা ভাগাভাগি হয়ে যাচ্ছে, মাও সেটা সমানভাবে তার কাঁধে দায়িত্ব তুলে নিচ্ছে। সঙ্গে সঙ্গে তাহলে কি হচ্ছে? পরিবারের কাজগুলো কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, পরিবারের কাজেও এখন বাবারাও সমানভাবে অংশগ্রহণ করছে। তাহলে এটা কি পরিবার ব্যবস্থা একটা পরিবর্তন না? তো এভাবেই আমরা দেখছি যে বাংলাদেশের পরিবার ব্যবস্থার মধ্যেও একটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা কিন্তু আমাদের সাংস্কৃতিক পরিবর্তনের একটা অংশ, তাই না? এটাকে আমরা আমাদের সাংস্কৃতিক পরিবর্তনও বলতে পারি। এরপর আমরা দেখতে পাই যে প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশে যে পরিবর্তন এসেছে, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে বাংলাদেশে যে প্রভাব এসেছে, আমরা যে বলেছিলাম কি যে উন্নয়ন বা এই পরিবর্তনটা ইতিবাচক নেতিবাচক হতে পারে, বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি যেটাকে আমরা ইতিবাচক হিসেবে ধরে নিতে পারছি। কেন? কারণ এই যে প্রযুক্তিগত উন্নয়নের ফলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে। অর্থাৎ যেখানে আগে বিশ্বের অন্য প্রান্তে কি ঘটছে সে সম্পর্কে জানাটা অনেক কঠিন ছিল, সেখানে আমরা কি এই প্রযুক্তি ও বিজ্ঞানের অগ্রগতিটাকে আমরা গ্রহণ করার ফলে খুব সহজেই আমরা জেনে যেতে পারছি। গ্রাম বাংলা প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু এখন ইন্টারনেট সেবা এই সবকিছু চালু হয়ে গেছে, তাই না? তো সহজেই আমরা সবকিছুতে বিশ্বের সবকিছুর সাথে একীভূত করতে পারছি, এবং এটাকে আমরা কি বলছি? ডিজিটাল বাংলাদেশ, তাই না? তাহলে আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে নিতে পারছি এই প্রযুক্তি এবং বিজ্ঞানের উন্নয়নের ফলে। আমরা এখন জানবো বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে। সংস্কৃতির ক্ষেত্রে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি উভয়ের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ ইতিবাচক এর পরিবর্তন হয়েছে ঊর্ধ্বগতি। এই পরিবর্তনের ফলে কি হয়েছে? সাংস্কৃতিক উন্নয়ন ঘটেছে। বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে কি একদম বিপ্লব ঘটে গিয়েছে, তাই না? প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে সাংস্কৃতিক উন্নয়নটা প্রায় বিপ্লব ঘটিয়ে ফেলেছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি, গবেষণা, খেলাধুলা, রাজনীতি, শিল্প, সাহিত্য, নারী পুরুষের সম্পর্ক, এই সব ক্ষেত্রে কিন্তু সাংস্কৃতিক উন্নয়ন ঘটেছে, তাই না? এই সব ক্ষেত্রে আমরা সাংস্কৃতিক উন্নয়নটা দেখতে পাই। পাশ্চাত্যের সংস্কৃতি অনুকরণ করে বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্ট, তারপরে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়,
বহুজাতিক কোম্পানি, আধুনিক বিজ্ঞান যেটাকে আমরা মার্কেট বলি, সেগুলো এই সবকিছুর কি হয়েছে, সম্প্রসারণ ঘটেছে, উন্নতি ঘটেছে। এর ফলে একে ঘিরে একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়েছে, যা মূলত সাংস্কৃতিক উন্নয়ন সাধন করেছে, তাই না? সাংস্কৃতিক ক্ষেত্রে এটা উন্নয়ন সাধন করেছে। তারপর আমরা দেখতে পাই যে বিশ্বের উন্নত দেশগুলোর অনুকরণে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আছে সেই প্রচলিত শিক্ষার পাশাপাশি মাল্টিমিডিয়া শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, তাই না? ক্লাসে ক্লাসে আমরা এখন মাল্টিমিডিয়া শিক্ষার ব্যবস্থা দেখতে পাই, যেটা নাকি কি করে, শিক্ষাকে যুগোপযোগী করে তোলার একটা চেষ্টা বা প্রয়াস। এছাড়াও প্রচলিত শিক্ষার পাশাপাশি দূরশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দূরশিক্ষণের মাধ্যমে কি হয়েছে, শিক্ষাকে খুব কাছাকাছি করে নিয়ে আসা হয়েছে। এই যে তোমরা এখন বাসায় বসে আমার ঘরে আমার স্কুল এর মাধ্যমে এই যে শিক্ষা অর্জন করছো, এটা কি, এটাও কিন্তু এক ধরনের শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষার সাংস্কৃতিক পরিবর্তন, তাই না? এই পরিবর্তনগুলো শিক্ষা সংস্কৃতির উন্নয়ন ঘটিয়েছে। তারপর আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রকার প্রচার মাধ্যম, বিভিন্ন প্রাইভেট চ্যানেল, বিভিন্ন মিডিয়া, এগুলো কি হয়েছে, এগুলো একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে সাহায্য করেছে। বিভিন্ন ধরনের প্রাইভেট চ্যানেল সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের মিডিয়া সৃষ্টি হয়েছে। এগুলো কি করে, আমাদেরকে, আমাদের জনগণকে সচেতন করতে সাহায্য করে এবং আমাদের যে সংস্কৃতির বিস্তার, সেটা বিস্তার এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে করে দেখো, যখন এই মাধ্যমে বা এই প্রচার মাধ্যমের কোনো কিছু প্রচারিত হয়, অর্থাৎ এই প্রচার মাধ্যমে যখন কোনো তথ্য দেওয়া হয়, সেটা কি করে, মানুষকে তার কাঙ্ক্ষিত আচরণ অর্জনে সহায়তা করে, যার ফলে কি হয়, তার আচরণের পরিবর্তন হয়, সমাজে সে বেশি গ্রহণযোগ্য হয়। যেমন দেখো, একটা ছোট্ট উদাহরণ দেই, সেটা হচ্ছে এই যে এখন করোনাকালীন অবস্থা, এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের মিডিয়াগুলো কাজ করছে না? বিভিন্ন অ্যাডভার্টাইজ, বিভিন্ন বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা কি বলছে যে এই অবস্থায়, করোনা অবস্থায় তোমার কি করণীয়, ভিড় এড়িয়ে চলতে হবে, যদি আমরা কখনো বাইরে যাই তাহলে কি হবে, মাস্ক পরিধান করতে হবে, তারপরে বারবার যে সাবান দিয়ে হাত ধোয়া এবং হাত ধোয়ার যে পদ্ধতি, এগুলো যে প্রচারিত হচ্ছে, এর মাধ্যমে কি সবাই আমরা জানতে পারছি না, আমাদের একটা কি গণ সচেতনতা সৃষ্টি হচ্ছে, যার ফলে আমরা জানতে পারছি যে আমাদের এখন কি করণীয়, আমরা সেটা মেনে চলছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা সবাই মিলে এই যে মহামারী, এটাকে মোকাবেলা করতে পারবো, তাই না? আমরা যদি সবাই স্বাস্থ্যবিধি, সরকারি বিধি মেনে চলি, তাহলে আমরা কিন্তু এই মহামারী বা করোনাকালীন অবস্থা থেকে আমরা ত্বরান্বিত হতে পারবো, আমরা আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যাব, এটাই আমাদের প্রত্যাশা। তো এই যে প্রত্যাশিত আচরণ, এটা করতে আমাদের সাহায্য করছে কে, এই বিভিন্ন প্রচার মাধ্যম, তাই না? এই প্রচার মাধ্যমের মাধ্যমে একটা গণজাগরণ সৃষ্টি হচ্ছে, আমরা জানতে পারছি কি করব। তো এটাকেই বলা হচ্ছে যে আমরা আমাদের বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন ঘটছে, সেগুলো হচ্ছে এটা। চলো আমরা আমাদের পরবর্তী পাঠ, অর্থাৎ পাঠ 5 নম্বরে চলে যাই। আমরা এখন পড়বো পাঠ 5, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বিকাশের ধারা সম্পর্কে। বাঙালি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী প্রাচীন একটি জাতি, তাই না? তো আমরা আগেই বলেছি যে মানুষ যেভাবে জীবন যাপন করে, যা কিছু সে করে, যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার আচরণ পালন করে, যা কিছু সে সৃষ্টি করে, সবকিছুই তার সংস্কৃতি। খাদ্য, বাসস্থান, যানবাহন, পোশাক, অলংকার, ভাষা, সাহিত্য, এসব কিছুই তার সংস্কৃতি, তাই না? এই সব কিছুতে তার সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলোর মাধ্যমে তার অথবা একটা ব্যক্তি অথবা জাতির চিন্তা শক্তি এবং সৃজনশীল প্রতিভার প্রকাশ পায়, অর্থাৎ তার পরিচয় পাওয়া যায়। এগুলোকে বলা হয় শিল্পকলা, তাই না? যেখানে যেসব সৃষ্টির মাধ্যমে তার সৃজনশীলতা এবং তার চিন্তা ভাবনার প্রকাশ পায়, সেগুলোকে আমরা বুঝি হচ্ছে শিল্পকলা। চলো আমরা কিছু সৃষ্টিশীল সংস্কৃতির সাথে পরিচিত হই। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দৃশ্য শিল্প। এগুলো বেশিরভাগই হচ্ছে কি বস্তুগত শিল্পের অন্তর্গত, তাই না? আমরা আগে জেনেছিলাম না বস্তুগত সংস্কৃতি, বস্তুগত শিল্পগুলো কি, আবার অবস্তুগত, দুই ধরনের সংস্কৃতি আছে না? তো এগুলো বেশিরভাগই হচ্ছে বস্তুগত বা বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। এই যে আমাদের পলি মাটিতে করা বাংলাদেশ, এই বাংলাদেশে কি, এই বাংলাদেশের মাটি হচ্ছে উর্বর, এই উর্বর মাটির মধ্যে এবং এই উর্বর মাটিতে জন্মানো বাঁশ, এগুলো দিয়ে তৈরি করা হতো ঘর। চলো আমরা ছবিতে দেখি, দেখতে পাচ্ছ? আচ্ছা, এই মাটি এবং এই বাঁশের ছাউনিযুক্ত এই ঘরগুলোকে বিভিন্ন ধরনের হতো, দোচালা, চারচালা, এমনকি 8চালা ঘরও তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের ঘর। অনেক সময় এই বাঁশের কাঠামোর উপরে ছনের ছাউনি দেওয়া হতো। এখনো বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে আমরা কিন্তু এই ধরনের বাড়িঘর দেখতে পাই। তোমরা যদি গ্রামে যাও তোমরা কিন্তু এরকম বাড়িঘর দেখতে পাবে যে বাঁশের ছাউনি আছে, তার উপরে ছন দিয়ে কভার করা হয়েছে, অর্থাৎ চালাটা হচ্ছে ছনের। তারপর হচ্ছে আরেকটা সৃজনশীল শিল্প কি, সেটা হচ্ছে
মাটি দিয়ে তৈরি ইট, তখন মাটি দিয়ে তৈরি ইট দিয়ে মন্দির নির্মাণ করা হতো। সেসব প্রমাণ আমরা প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে দেখেছি। সবচেয়ে উল্লেখযোগ্য একটা শিল্প যেটা সম্পর্কে তোমরা এখনো দেখতে পাবে, এখনো জানতে পারবে, সেটা কি? সেটা হচ্ছে মাটির ফলক দিয়ে তৈরি পাত। এই যে আমরা যেমন টাইলস দেখি না এখন, সিরামিকের টাইলস, তখন সেই সময় মাটির তৈরি ফলক তৈরি করে সেই ফলকের উপরে বিভিন্ন ছবি বা চিত্র অঙ্কন করা হতো। এই মাটির ছবিটাকে পুড়িয়ে, এই ফলকটাকে পুড়িয়ে এটাকে স্থায়ী করা হতো। বুঝতে পারছো? এই শিল্পটাকে বলা হয় টেরাকোটা বা পোড়ামাটি শিল্প। চলো আমরা ছবিতে দেখি। দিনাজপুরের কান্তজির মন্দিরের দেয়ালগুলো যদি তোমরা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে কি নিখুঁত করে এখানে দেয়ালে রামায়ণ সহ বিভিন্ন জীবনযাত্রা বা বিভিন্ন জীবনের ছবি ফুটিয়ে তোলানো হয়েছে। দেখো ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ কি অপূর্ব নৈপুণ্য শিল্পী। এগুলো কিন্তু পুরোটাই মাটির তৈরি। এই মাটির তৈরি ফলকটাকে পুড়িয়ে এটাকে স্থায়ী করা হয়েছে অনেক আগের। তারপর দেখো কত সুন্দর। এছাড়াও পাহাড়পুরের যে সোমপুর বিহার আছে, সেখানেও আমরা এই মাটির ফলক বা টেরাকোটা শিল্পের প্রমাণ পেয়েছি, এবং সেখানে দেখি যে সেই সময়কার জীবন কেমন ছিল সেটার একটা প্রমাণ আমরা পেয়েছি ওই মাটির ফলকের চিত্রিত শিল্প দেখে, তাই না? এছাড়াও কালো রঙের যে কোষ্টি পাথর, সেই কোষ্টি পাথরের মূর্তি, তারপর মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হিন্দু এবং বৌদ্ধদের যে দেবদেবী, এইসব মূর্তিগুলো কিন্তু অনেক ঐতিহ্য, এই ঐতিহ্য কিন্তু অনেক পুরাতন, এবং এর নৈপুণ্য শৈলী, এগুলো নির্মাণ শৈলী খুবই অদ্ভুত, প্রশংসনীয়। এছাড়া আরেকটি উল্লেখযোগ্য জিনিস কি, পাল যুগের যে তালপাতার পুঁথি, সেটা এখন পর্যন্ত 1000 বছরের পুরনো, কিন্তু এখনো ঝকঝকে সুন্দর আছে, এবং এটার মধ্যে লিখিত আছে যেগুলো, সেগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মশাস্ত্রের ব্যাপারগুলো আসলে পুঁথিতে লেখা আছে। সেটা কিসের উপরে লেখা? সেটা হচ্ছে তালপাতার পুঁথি। তো এখন আমরা জানবো বাংলার তাঁত সম্পর্কে। দেখো, বাংলার তাঁত শিল্পের সুনাম বহুকালের, অনেক কাল থেকে বাংলাদেশের তাঁত শিল্প আর সুনাম রয়েছে। প্রাচীন বাংলায় দুকুল কাপড়ের বেশ খ্যাতি ছিল। দুকুল হচ্ছে একটা কাপড়ের নাম। তো কৌটিল্য বলেছেন, 15 দেশ, অর্থাৎ এই যে আমাদের উত্তরবঙ্গ, 15 দেশের দুকুল শ্যামবর্ণ ও মণির মতো মসৃণ। অর্থাৎ তিনি দুকুল কাপড়ের প্রশংসা করতে গিয়ে বলেছেন যে এটা শ্যামবর্ণের এবং এটা মণির মতো মসৃণ। দুকুল ছিল খুবই মিহি বা মসৃণ কাপড়, আর খোম বস্ত্র ছিল একটু মোটা। পত্রর্ণ নামে এক ধরনের বস্ত্র ছিল যেটা নাকি অ্যান্ডি সিল্ক বা মুগা জাতীয় সিল্ক। এটা তৈরি হতো মগধ এবং পুন্ড্রে। ঠিক আছে, মগধ এবং পুন্ড্রে এই ধরনের কাপড় তৈরি হতো। সেকালে এই দেশের যে দুকুল, তারপরে পত্রর্ণ, খোম এবং কার্পাস, এইসব কাপড় বিদেশে রপ্তানি হতো। এত সুন্দর ছিল এগুলো, যেগুলো বিদেশে রপ্তানি হতো। বাংলায় সে সময় যেসব কাপড় উৎপন্ন হতো সেগুলো হচ্ছে খাসা, এলাচ বা এলাচি, হামাম, চৌতা, উতানি, সুশীল, কোষা, মখমল, দুরিয়া, শিরবান। এছাড়াও আরেকটা কাপড়ের নাম তোমরা সবাই জানো, সেটা হচ্ছে মসলিন। মসলিন কাপড় এত সূক্ষ্ম, এত মিহি, এত সুন্দর ছিল যে এটা নিয়ে সেই সময় অনেক গল্প কাহিনী, এমনকি কিংবদন্তি সৃষ্টি হয়েছিল, তাই না? আমরা সবাই মসলিন সম্পর্কে কম বেশি জানি যে এটা এত মসৃণ মিহি কাপড় ছিল যে প্রায় ট্রান্সপারেন্ট। এই কাপড় থেকে সবকিছু দেখা যেত, মনে হতো যে কোনো কাপড় নেই, এত সূক্ষ্ম সুন্দর। তারপরে একটা কাপড় ভাঁজ করে একটা ম্যাচ বাক্সের মধ্যে একটা শাড়ি ঢুকিয়ে ফেলা যেত। বুঝতে পেরেছো এটা কত মিহি হলে এটা সম্ভব? তো মসলিন কাপড়ের খ্যাতি তো একদম বিশ্ববিখ্যাত। এছাড়াও বর্তমানে আমরা পোশাক হিসেবে যে শাড়ি ব্যবহার করি, যেমন ধরো জামদানি, টাঙ্গাইল, তারপর গরদ, মসলিন, এগুলো কিন্তু এখনো সুপরিচিত। এগুলো সবই আমাদের দেশে তৈরি হওয়া কাপড় বা বস্ত্র। এগুলো বস্ত্রের কথা। এরপরে আমরা জানবো আমাদের স্থাপত্য শিল্প নিয়ে। সুলতানি আমলের থেকেই বাংলার স্থাপত্যে বিভিন্ন ইরানি প্রভাব পরিলক্ষিত হয়। বুঝতে পেরেছো? ওই সময়কার যেসব মসজিদ, সেখানকার গম্বুজ, খিলান সহ, এছাড়া এমনকি শুধু মসজিদ না, বিভিন্ন দপ্তর বা অফিস, তারপরে বাড়ি ঘরে এই ধরনের স্থাপত্য শিল্পের প্রভাব লক্ষ্য করা যায়। তোমরা দেখতে পাবে যে ছোট সোনা মসজিদ, নবাব কাটরা, ঢাকার লালবাগ কুঠি, এইসব যে স্থাপত্যগুলো, সেখানে কিন্তু তোমরা এই শিল্পগুলো বা এই স্থাপত্য শিল্পের নিদর্শন দেখতে পাবে। এখন আমরা আরেকটা শিল্পের কথা বলি, সেটা কি? সেটা হচ্ছে নকশি কাঁথা। নকশি কাঁথার কথা না বললেই না, তাই না? এটা বাঙালি সংস্কৃতির সাথে একদম অস্ত্রপৃষ্ঠে জড়িয়ে আছে। কিভাবে দেখো, সেই সময় গ্রাম বাংলার যে মা বোনেরা থাকতেন, তারা তাদের ঘরের কাজ শেষ করে অবসর সময়ে পুরনো শাড়ির উপরে তারা বিভিন্ন রঙের সুতা দিয়ে
তারা এই নকশি কাঁথা তৈরি করতেন এবং এই নকশি কাঁথার মধ্যে তাদের জীবনের বিভিন্ন জিনিস ফুটে উঠতো, অর্থাৎ জীবনযাত্রা প্রণালী, তাদের ব্যবহার্য জিনিস, এরকম সবকিছু ফুটে উঠতো এই নকশি কাঁথার মাধ্যমে। সুই এবং সুতার সাহায্যে পুরনো কাপড়ের উপরে তারা এই শিল্প সৃষ্টি করতেন। এটা খুবই বিখ্যাত একটা শিল্প। আমাদের দেশের সংস্কৃতির সাথে নকশি কাঁথা খুবই ওতপ্রোতভাবে জড়িত। নকশি কাঁথা আমাদের ঐতিহ্য, আমরা নকশি কাঁথা নিয়ে গর্ব করি। এই নকশি কাঁথা ছাড়াও কাঠের কাজ, কারুশিল্প, শঙ্খের কাজ, তারপরে বেত, বাঁশ, পাট শিল্প, তারপরে শোলার কাজ, এরকম বিভিন্ন কারুশিল্প বা শিল্পের দিক দিয়ে বাঙালি লোকজন বা বাংলার মানুষ তাদের শিল্প মনের পরিচয় দিয়েছে, তাই না? তাদের এই হাতের নিখুঁত কাজের মাধ্যমে তারা তাদের সৃজনশীলতা প্রকাশ করেছে, তাদের এই দক্ষতা এবং সৃজনশীলতা প্রকাশ করেছে এইসব শিল্পের মাধ্যমে। এখন আমরা জানবো সাহিত্য সম্পর্কে। বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় তা হলো চর্যাপদ। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজদরবার থেকে এগুলো আবিষ্কার করেন। পরে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের কাল নির্ণয় করেন। তিনি গবেষণা করে জানান প্রায় 1200 বছর আগে বৌদ্ধ সাধকেরা এগুলো লিখেছেন। এখন হয়তো আমাদের পক্ষে এগুলো বোঝা কঠিন হবে, তাছাড়া শাব্দিক অর্থ ছাড়াও এগুলোর ভাবার্থ কিন্তু বুঝতে হবে। এগুলোই হলো আদি বাংলা সাহিত্যের নমুনা। চর্যাগীতির বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন লুইপা এবং কান্নুপা। আমরা নিচে চলো চর্যাপদের একটি নমুনা এবং তার অনুবাদের সাথে পরিচিত হব। লুইপা লিখেছেন কা আ তরুবর পাঞ্চ বিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। এর বাংলা শাব্দিক অর্থ হল শ্রেষ্ঠ তরু এই শরীর, 5টি তার ডাল, চঞ্চল চিত্তে কাল, অর্থাৎ ধ্বংসের প্রতীক প্রবেশ করে। এর ভাবার্থ হল শরীরের 5টি ইন্দ্রিয় 5টি ডালের মতন বা ডাল স্বরূপ। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কিন্তু বাইরের জগতের সাথে জানাশোনা চলে। এতে বেশি আকৃষ্ট হলে বস্তু জগৎকেই মানুষ চরম এবং পরম জ্ঞান করে ক্ষতির সম্মুখীন হয়। সুলতানি আমলে শ্রী চৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাবে বাংলায় কীর্তন গানের রচনের একটা জোয়ার আসে। সে সময় শ্রীকৃষ্ণ ও রাধার কাহিনী নিয়ে অনেক আবেগপূর্ণ গান রচিত হয়েছে। এগুলো বৈষ্ণব পদাবলী নামে পরিচিত। বৈষ্ণব সমাজ ব্যবস্থায় হিন্দু মুসলমানে এত ঘনিষ্ঠ ভাব ছিল যে অনেক মুসলমান কবিও কিন্তু পদাবলী রচনা করেছেন। দেশীয় দেবদেবীকে নিয়ে নানান রকম কাব্যকাহিনী রচিত হয়েছে এই সময়। এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল, ঘনরামের ধর্মমঙ্গল, বিজয়গুপ্তের মনসামঙ্গল এক্ষেত্রে বিশেষ উল্লেখের দাবি রাখে। এছাড়া ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে সেকালের বাংলা সমাজ চিত্র কিন্তু ফুটে ওঠে। মুসলমান সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল। পারস্য থেকে পাওয়া নানা কল্পকাহিনী এবং রোমান্টিক আখ্যান নিয়ে এগুলো রচিত হতো। সেকালে বাড়ি বাড়ি পুঁথি পাঠের আসর বসত, আবার পুঁথি নকল করে সংরক্ষণও করা হতো। ইউসুফ জুলেখা, লাইলি মজনু, সয়ফুল মুলক, বদিউজ্জামান, জঙ্গনামা ইত্যাদি বিখ্যাত সব পুঁথির নাম। আলাওল রচিত পদ্মাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে আলোচিত। এছাড়াও ইংরেজ আমলের 19 শতকে আমাদের দেশে বাংলা গদ্যের সূচনা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন। বঙ্কিমচন্দ্র ও সমসাময়িকরা যে ভিতের উপর ভিত্তি করে তার উপর সৌধ করে তুলেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন জানো? তিনি তাকে শোভন ও সুন্দর করে পূর্ণতা দিয়েছেন। কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র সবাই কিন্তু আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে ভূমিকা রেখেছেন। চলো আমরা এখন জানি সঙ্গীত শিল্প সম্পর্কে। বাংলা চিরকালই সঙ্গীতের দেশ। এখানকার মাঠে প্রান্তরে কৃষক হাল চাষ করতে করতে যেমন গান বেঁধেছে, তেমনি নদী ও খালে নৌকা বাইতে বাইতে কিন্তু মাঝিও গলা ছেড়ে গান গেয়েছেন। আবার সাধারণ মানুষ তার মতো করে গানের মাধ্যমে আধ্যাত্মিক সাধনা করেছে। আমরা সাহিত্য শিল্পের আলোচনায় আমাদের 2 আদি সঙ্গীত চর্যাপদ এবং বৈষ্ণব পদাবলীর কথা কিন্তু কিছুক্ষণ আগেই জেনেছি। কীর্তন গান হতো হিন্দু সমাজে, এখনো হয়। আবার বাউল গান, ভাটিয়ালি গান গ্রামের হিন্দু মুসলমান সকলেই কিন্তু গেয়ে থাকেন। মুর্শিদি, পালা গান, 12 মাসা, ভাওয়াইয়া, গম্ভীরা ইত্যাদি বহু ধরনের আঞ্চলিক লোকগান ছড়িয়ে আছে সারা বাংলা জুড়ে। শহরাঞ্চলে এ সময় পাঁচালী,
খেউর, খ্যামটা প্রভৃতি গানের আসর বসত। তবে উত্তর ভারতের সংস্পর্শে এসে হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে বাঙালি সঙ্গীত সাধকদের পরিচয় ঘটে। তার প্রভাবে এখানে নাগরিক সঙ্গীতের বিকাশ ঘটে। নিধুবাবু, কালী মির্জা প্রমুখ হয়ে রবীন্দ্রনাথের হাতে বাংলার নাগরিক গানের উৎকর্ষতার শীর্ষে এসে পৌঁছায়। তারই গান আজ আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানের সুর তিনি নিয়েছেন বাউল গানের সুর থেকে। রবীন্দ্রনাথের পথ ধরে পরে আরো অনেকেই বাংলার নাগরিক গানকে কিন্তু সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আপন স্বাতন্ত্র্যে ও বৈচিত্র্যে বিশেষ স্থান অধিকার করে আছেন। মাত্র 20 বছরে সৃষ্টিশীল জীবনে তিনি প্রায় 6000-এর মতো গান লিখেছেন। অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন আধুনিক বাংলা গানের সমৃদ্ধিতে এদের অবদান কিন্তু ব্যাপক। তো এতক্ষণ আমরা জানলাম যে বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন সম্পর্কে, তাই না? তারপরে আমরা জেনেছি যে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বিকাশের ধারা সেই সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি বিধি মেনে বাসা অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলনের প্রথম অংশ। এই অংশে যেসব বিষয় আমরা আলোচনা করব তা হল মানবদেহের কঙ্কালতন্ত্রের সাধারণ পরিচিতি, এবং পরিচিতি অংশের মধ্যে থাকবে কঙ্কালতন্ত্র কি, কঙ্কালতন্ত্রের প্রকারভেদ এবং মানবদেহের কোন জায়গাতে কত ধরনের অস্থি রয়েছে এবং তাদের সংখ্যাগুলো কি কি। আর এর সাথে আমরা আলোচনা করব দৃঢ়তা প্রদান এবং চলনে কঙ্কালতন্ত্রের ভূমিকা কোথায়। তো চলো শিক্ষার্থীরা, আর দেরি না করে চলে যায় আজকের পাঠে। প্রথমেই আমরা আলোচনা করব কঙ্কালতন্ত্র কি সেটি নিয়ে। তোমরা খেয়াল করলে দেখবে একটি বাড়ি তৈরির জন্য প্রথমে একটি কাঠামোর প্রয়োজন পড়ে। এই কাঠামোকে অবলম্বন করেই সম্পূর্ণ বাড়িটি তৈরি করা হয়। একইভাবে মানবদেহের আকৃতি প্রদানের জন্য একটি কাঠামোর প্রয়োজন। এই কাঠামোকেই বলা হয় কঙ্কাল বা স্কেলেটন। কঙ্কাল বা স্কেলেটন প্রধানত অস্থি এবং তরুণাস্থি দ্বারা নির্মিত, এবং এটি আমাদের অভ্যন্তরীণ যে অঙ্গগুলো রয়েছে যেমন ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী ইত্যাদিকে রক্ষা করে থাকে। তবে কঙ্কালেরও প্রধান অংশ হলো অস্থি। অস্থি খুব দৃঢ় হয় এবং শক্ত হয়ে থাকে, এবং আমাদের আকৃতির প্রধান অংশ অস্থি দ্বারাই নির্মিত হয়। অস্থিগুলো একজন অন্যজনের সাথে একটি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, যেটিকে বলা হয় অস্থিসন্ধি বা জয়েন্ট। প্রতিটি অস্থি একাকী পরিচালিত হতে পারে না, মানে সেটি পরিচালিত করার জন্য আমাদের পেশির প্রয়োজন পড়ে। পেশি সুনির্দিষ্টভাবে এই অস্থিকে পরিচালিত করে এবং আমাদের চলন প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে। চলন বলতে কোনো একটি প্রাণীর স্বেচ্ছায় এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া বা স্থানান্তরিত হওয়াকে বোঝায়। সাধারণত খাদ্য সংগ্রহ করা বা বাসস্থানের খোঁজে বা প্রজননের জন্য প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। আর এই চলাচল করার এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয় নানান ধরনের অস্থি, তরুণাস্থি, অস্থিসন্ধি এবং পেশির মাধ্যমে। আর এই অঙ্গগুলোকে একত্রে বলা হয় কঙ্কালতন্ত্র বা স্কেলেটাল সিস্টেম। তার মানে যে তন্ত্র দেহের কাঠামো দান করে, দেহকে একটি আকৃতি দান করে, দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং চলন প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে, তাকে কঙ্কালতন্ত্র বলে। মানবদেহের কঙ্কালতন্ত্রকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো বহিঃকঙ্কাল বা এক্সোস্কেলেটন এবং দ্বিতীয়টি হলো অন্তঃকঙ্কাল বা এন্ডোস্কেলেটন। বহিঃকঙ্কাল বলতে আমাদের দেহের বাইরের অংশে যে কাঠামোগুলো রয়েছে সেগুলোকে বোঝায়, এবং তার মধ্যে রয়েছে আমাদের নখ, আমাদের চুল, আমাদের লোম ইত্যাদি। আর অন্তঃকঙ্কাল বলতে প্রধান কঙ্কাল কাঠামোকে বোঝায়, অর্থাৎ আমাদের অস্থি, তরুণাস্থি ইত্যাদি অন্তঃকঙ্কালের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা, এবারে আমরা মানব কঙ্কালতন্ত্রের প্রধান অংশ অর্থাৎ অস্থির অবস্থান এবং সংখ্যা সম্পর্কে জানব। এটি জানার জন্য প্রথমেই এই চিত্রটি খেয়াল করো। এই চিত্র দেখেই তোমরা বুঝতে পারছো মানবদেহের বিভিন্ন অংশে অনেক ধরনের অস্থি থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট অস্থির সংখ্যা 206টি,
তবে শিশুদের দেহে এই সংখ্যা কিছুটা বেশি থাকে। এই 206টি অস্থিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি হলো অক্ষীয়, অপরটি হলো উপাঙ্গীয়। অক্ষীয় কঙ্কাল বলতে মানবদেহের মূল কাঠামোতে যে অস্থিগুলো থাকে তাদেরকে বোঝায়, আর উপাঙ্গীয় বলতে আমাদের বিভিন্ন ধরনের উপাঙ্গ যেমন হাত, পা ইত্যাদিতে যে অস্থিগুলো থাকে তাদেরকে বোঝায়। অক্ষীয় কঙ্কালকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, একটি হলো করোটি, এরপরে মেরুদণ্ড এবং সবশেষে বক্ষপিঞ্জর। আমাদের মস্তক বা মস্তিষ্ক গঠনকারী কঙ্কালকে করোটি বলা হয়। করোটিতে মোট অস্থির সংখ্যা 29টি, তবে এই 29টি অস্থিকেও আরো 4টি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো করটিকা, এরপরে মুখমণ্ডলের অস্থি, এরপরে কর্ণাস্থি এবং সবশেষে হাইওয়েড অস্থি। করটিকা বলতে মস্তিষ্কের উপরের অংশ, অর্থাৎ যেটি আমাদের ব্রেনকে ঢেকে রাখে বা ব্রেনকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, সেই অংশকে বোঝায়। এবং করটিকার অস্থিগুলো অনেক বেশি শক্ত হয়, অনেক বেশি মজবুত হয় এবং এরা পরস্পর খুব দৃঢ়ভাবে আটকে থাকে। করটিকাতে অস্থির সংখ্যা 8টি এবং এই 8টি পরস্পর খুব দৃঢ়ভাবে আটকে থেকে আমাদের ব্রেনকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এরপরে আসবে মুখমণ্ডলের অস্থি। মুখমণ্ডলে মোট অস্থির সংখ্যা 14টি। এই 14টি অস্থির মধ্যে ম্যান্ডিবল নামক ইউ আকৃতির একটি অস্থি রয়েছে, যেটিকে আমরা নিম্ন চোয়াল হিসেবে জানি। এই একমাত্র ম্যান্ডিবল নড়াচড়া করতে পারে, তার মানে ম্যান্ডিবল বাদে অন্য কোনো অস্থিকে আমরা নাড়াতে পারবো না। তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো। মুখমণ্ডলের অপর একটি অস্থি হলো ম্যাক্সিলা এবং এই ম্যাক্সিলাকে বলা হয় ঊর্ধ্ব চোয়াল। তার মানে ম্যান্ডিবল হলো নিম্ন চোয়াল, ম্যাক্সিলা ঊর্ধ্ব চোয়াল। এবং আমি একটু আগেই বলেছি আমরা ম্যান্ডিবল ব্যতীত অন্য চোয়ালটিকে নাড়াতে পারি না। ম্যাক্সিলা এবং ম্যান্ডিবলে থাকে নানান ধরনের দাঁত। এই দাঁতগুলোকে আমরা কিন্তু কঙ্কালতন্ত্রের অংশ হিসেবে গণ্য করি না। শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব কানের অস্থিতে। আমাদের প্রতিটি কানে 3টি করে অস্থি থাকে, অর্থাৎ 2 কানে মোট 6টি অস্থি। এই অস্থিগুলোর নাম যথাক্রমে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। এই অস্থিগুলো খুবই ছোট হয় এবং এদের কম্পন স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। যখন বাইরে থেকে কোনো শব্দ তরঙ্গ আমাদের কানে প্রবেশ করে, তখন এই তরঙ্গের সাথে সাথে এই অস্থিগুলো কম্পিত হয় এবং এই কম্পনের অনুভূতি পরবর্তীতে আমাদের অন্তঃকর্ণে চলে যায় এবং সেখান থেকে শব্দ তরঙ্গের সাথে শ্রবণের অনুভূতিটা আমাদের মস্তিষ্কে চলে যায়। তার মানে কানের এই 3টি অস্থি আমাদের শ্রবণ প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত থাকে। এই 3টি অস্থির মধ্যে স্টেপিস আকারে সবচেয়ে ছোট এবং এটিকে মানবদেহের ক্ষুদ্রতম অস্থি হিসেবেও গণ্য করা হয়। কানের এই অস্থিগুলো শ্রবণের সাথে সাথে আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ প্রক্রিয়াতেও সাহায্য করে। তার মানে বুঝতেই পারছো, আকারের দিক থেকে ছোট হলেও এদের কার্যক্রম কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ মানবদেহের জন্য। করটিতে সর্বশেষ থাকে হাইওয়েড নামক একটি মাত্র অস্থি, অর্থাৎ আমরা যদি হিসাব করি, করটিকা 8টি, মুখমণ্ডলীয় অস্থি 14টি, কর্ণাস্থি 3টি করে মোট 6টি এবং হাইওয়েড অস্থি 1টি, মোট 29টি অস্থি নিয়ে আমাদের করটি গঠিত। এবারে আমরা আমাদের মেরুদণ্ডীয় অস্থিতে চলে যাব। মেরুদণ্ডে মোট অস্থির সংখ্যা 26টি এবং এই 26টি অস্থিকে কশেরুকা বলে ডাকা হয়, অর্থাৎ মেরুদণ্ডের প্রত্যেকটি অস্থি একটি করে কশেরুকা। এই কশেরুকাগুলোকে তাদের অবস্থানের ভিত্তিতে আলাদা আলাদা নামকরণ করা হয়। প্রথমেই আসবে গ্রীবাদেশীয় কশেরুকা বা সার্ভাইকাল কশেরুকা। সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা আমাদের ঘাড় গঠন করে এবং এই কশেরুকার উপরেই করটি আটকে থাকে। প্রথম সার্ভাইকাল কশেরুকার নাম অ্যাটলাস এবং এই অ্যাটলাসের উপরেই আমাদের মস্তিষ্ক আটকে থাকে এবং আমাদের মস্তিষ্ক অ্যাটলাসকে কেন্দ্র করে বিভিন্ন দিকে নড়াচড়া করতে পারে। সার্ভাইকাল কশেরুকার সংখ্যা মোট 7টি। এই 7টি কশেরুকার পরে আসবে বক্ষদেশীয় বা থোরাসিক কশেরুকা। থোরাসিক কশেরুকার সংখ্যা 12টি এবং এরা আমাদের বক্ষপিঞ্জরের সাথে যুক্ত থাকে। বক্ষপিঞ্জর এবং থোরাসিক কশেরুকা মিলে আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে থাকে, যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ, পাকস্থলী ইত্যাদিকে। এই 12টি কশেরুকার পরে আসবে লাম্বার কশেরুকা। লাম্বার কশেরুকার সংখ্যা 5টি। এটিকে বাংলায় কটিদেশীয় কশেরুকাও বলা হয় এবং এই কটিদেশীয় কশেরুকা হলো আমাদের পেটের অংশ, অর্থাৎ যেখানে ক্ষুদ্রান্ত্রগুলো থাকে তার পিছনের অংশে থাকে। কটিদেশীয় কশেরুকার পরে আসবে স্যাক্রাল কশেরুকা। স্যাক্রাল কশেরুকা পূর্ণবয়স্ক মানুষের দেহে একটি থাকে, তবে শিশুদের দেহে এই কশেরুকার সংখ্যা 5টি। তার মানে
পূর্ণতা প্রাপ্তির সাথে সাথে এই 5টি কশেরুকা একীভূত হয়ে একটিতে পরিণত হয়। স্যাক্রাল কশেরুকার পরে আসবে কক্কিজিয়াল কশেরুকা। কক্কিজিয়াল কশেরুকার সংখ্যা পূর্ণবয়স্ক মানুষের দেহে একটি, তবে শিশুদের দেহে এর সংখ্যা থাকে 4টি। তার মানে এখানেও 4টি কশেরুকা একীভূত হয়ে একটি কশেরুকার সৃষ্টি করছে। স্যাক্রাল কশেরুকা এবং কক্কিজিয়াল কশেরুকা আমাদের অক্ষীয় কঙ্কালের নিচের অংশ গঠন করে। কক্কিজিয়াল কশেরুকাকে কককিক্স বলেও ডাকা হয় এবং ধারণা করা হয় হয়তো এই কককিক্স কোনো এক সময় অনেক বড় ছিল, আস্তে আস্তে সেটি ছোট হয়ে একটি কশেরুকায় পরিণত হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি শিশুদের দেহে মোট কশেরুকার সংখ্যা 33টি এবং সেটি আস্তে আস্তে কমে গিয়ে পূর্ণবয়স্ক মানুষের দেহে হয়ে যায় 26টি। এবারে আমরা অক্ষীয় কঙ্কালের সর্বশেষ অংশ অর্থাৎ বক্ষপিঞ্জরের অস্থি নিয়ে আলোচনা করব। বক্ষপিঞ্জর বলতে আমাদের বুকের অংশকে বোঝায় এবং এখানে মোট অস্থির সংখ্যা 25টি। এই 25টি অস্থির মধ্যে মাঝখানে চ্যাপ্টা এবং লম্বাটে একটি অস্থি থাকে, যেটিকে বলা হয় স্টার্নাম। স্টার্নামের দুই পাশে 12টি করে মোট 24টি পরশুকা থাকে। এই পরশুকাকে ইংরেজিতে রিবস বলা হয়। একটু খেয়াল করলে দেখবে সবগুলো পরশুকা কিন্তু স্টার্নামের সাথে সরাসরি যুক্ত থাকতে পারে না। প্রথম 7 জোড়া পরশুকা স্টার্নামের সাথে যুক্ত থাকে, এর পরবর্তী 3 জোড়া পরশুকা একীভূত হয়ে 7ম জোড়ার সাথে যুক্ত থাকে এবং সর্বশেষ যে 2 জোড়া পরশুকা রয়েছে এরা মাংসপেশিতে মুক্ত অবস্থায় থাকে। এজন্য প্রথম 7 জোড়া পরশুকাকে বলা হয় প্রকৃত পরশুকা, আর এর পরের 3 জোড়া মিলে তৈরি করে কোস্টাল আর্চ এবং সর্বশেষ যে 2 জোড়া পরশুকা থাকে এদেরকে বলা হয় ভাসমান পরশুকা। এই পরশুকা এবং স্টার্নাম মিলে তৈরি হওয়া বক্ষপিঞ্জর সামনের দিক থেকে আসা আঘাত থেকে আমাদের ভিতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করে, যেমন হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস, পাকস্থলী ইত্যাদিকে। অর্থাৎ বক্ষ চলন এবং দৃঢ়তা প্রদানে কঙ্কালতন্ত্রের কি ভূমিকা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জেনেছো আমাদের দেহকে আকার দান করা, দেহের কাঠামো দান করা, এই কাজটি করে থাকে কঙ্কালতন্ত্র। এছাড়াও মানবদেহের সমস্ত ভার বহনও করে থাকে এই কঙ্কালতন্ত্র। একই সাথে আমাদের চলাচল প্রক্রিয়াটিও কঙ্কালতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। পেশি, অস্থি, অস্থিসন্ধি ইত্যাদি এরা সবাই মিলে আমাদের চলন প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে। এগুলো ছাড়াও কঙ্কালতন্ত্রের আরো কিছু কাজ রয়েছে। তার মধ্যে প্রধান হলো রক্তকণিকা তৈরি করা। আমাদের প্রতিটি অস্থির ভিতরে থাকে অস্থি মজ্জা এবং এই অস্থি মজ্জাকে ইংরেজিতে বলা হয় বোন ম্যারো। এই বোন ম্যারো বা অস্থি মজ্জা থেকে তৈরি হয় লোহিত রক্তকণিকা এবং পরবর্তীতে যখন লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায় এখান থেকে নতুন করে আবার রক্তকণিকা তৈরি হয় এবং সারা জীবন এই প্রক্রিয়াটি চলতে থাকে। এছাড়াও প্রতিটি অস্থির মধ্যে নানান ধরনের খনিজ পদার্থ, নানান ধরনের আয়ন ইত্যাদি সঞ্চিত থাকে, যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি আয়ন সঞ্চিত থাকে এবং এই আয়নগুলো সঞ্চিত রাখার ফলে আমাদের দেহের খনিজ পদার্থের যে ভারসাম্যগুলো রয়েছে সেগুলো রক্ষা করতে সাহায্য করতে পারে আমাদের এই কঙ্কালতন্ত্র। একই সাথে খনিজ পদার্থ সঞ্চিত থাকায় আমাদের এই কঙ্কালতন্ত্র অনেক বেশি মজবুত হয়, অনেক বেশি দৃঢ় হয় এবং অস্থিগুলো তার দৃঢ়তা প্রাপ্ত হয়। তার মানে তোমরা বুঝতেই পারছো আমাদের মানব দেহের দৃঢ়তা প্রদান এবং চলনে কঙ্কালতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি যেসব বিষয় আজকে আলোচনা করেছি সেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যেসব বিষয় শিখলাম সেগুলো যদি আবার একটু মনে করি, প্রথমেই আমরা জেনেছি মানব কঙ্কালতন্ত্রের সাধারণ পরিচিতি সম্পর্কে এবং এই অংশের মধ্যে ছিল কঙ্কালতন্ত্র কি, কঙ্কালতন্ত্রের প্রকারভেদ এবং আমাদের কঙ্কালতন্ত্রের বিভিন্ন অস্থিগুলোর অবস্থান এবং সংজ্ঞা সম্পর্কে। এবং এরপরে আমরা জেনেছি কঙ্কালতন্ত্র কিভাবে আমাদের দেহকে দৃঢ়তা প্রদান করে এবং চলনে ভূমিকা রাখে। আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছ। এবারে আমি আজকের ক্লাসের আলোকে তোমাদের দুটি বাড়ির কাজ দিব। প্রথমটি হলো মানব কঙ্কালের চিহ্নিত চিত্র আঁকবে এবং দ্বিতীয়টি হলো দৃঢ়তা প্রদান এবং চলনে কঙ্কালতন্ত্র কিভাবে কাজ করে সেটি লিখবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং অবশ্যই বাসায় বসে পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে।